হোটেলে সাধারণ মালবাহক যুবকের সাথে অহংকারী ধনীকুবের নারী প্রকাশ্যে যা ঘটাল বিবেকও শিউরে উঠল। দর্শকবৃন্দ, এটি একটি বাস্তব ঘটনা মুম্বাইয়ের তাজ গ্র্যান্ড বিলাসবহুল হোটেলের, যেখানে রোজ অগণিত ধনী অতিথিদের আনাগোনা থাকে। সেই কোলাহলে নয়ন নিজের কাঁধে ব্যাগ নিয়ে নিভৃতে লাগেজ সামলানোর দায়িত্বে নিয়োজিত ছিল। তার বয়স ২৪-এর কোঠায়, চেহারায় পরিশ্রান্তি থাকলেও দৃষ্টিতে সততা ভাসমান। অতিথিরা তাকে পাশ কাটিয়ে যেত, অথচ সম্ভবত কেউ তাকে খেয়াল করত না। তবে নয়ন ইতিমধ্যে এসব মেনে নিতে শিখেছিল। সে বিনা আক্ষেপে নিবিষ্ট মনে নিজের দায়িত্ব পালন করত। তার শার্টে থাকা পুরনো ফোনটি ক্রমাগত স্পন্দিত হতে শুরু করেছিল। সে দ্রুত ট্রলি একধারে সরিয়ে ফোনটি পকেট থেকে আনল। ডিসপ্লেতে ভাসছিল বাবা। নয়নের দৃষ্টি তৎক্ষণাৎ মায়ায় স্নিগ্ধ হয়ে উঠল। সে কল ধরল। হ্যাঁ বাবা, কেমন আছো? ফোনের অন্য দিক থেকে ক্ষীণ ও দুর্বল আওয়াজ এলো। খোকা, আজ খুব ব্যথা অনুভব হচ্ছে। নয়নের চেহারায় চিন্তা নেমে এলো। বড়ি খেয়েছ? খেয়েছি তো খোকা, তবে ডাক্তার বলেছেন যে দ্রুত সার্জারি করাতে হবে। নয়ন কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল। সে খুব ভালোভাবেই জানত যে ডাক্তার যে প্রক্রিয়ার কথা বলেছেন তার জন্য অনেক অর্থের প্রয়োজন, এবং তার রোজগার ততটা ছিল না। তবুও সে নিজের স্বরে দৃঢ়তা এনে বলল, আপনি দুশ্চিন্তা করবেন না বাবা, আমি সব ব্যবস্থা করে ফেলব। ফোন কাটার মুহূর্তে তার পলক একটু ভিজে উঠল, তবে পরক্ষণেই সে নিজেকে শক্ত করে নিল। তাকে ডিউটি করতে হবে, কারণ ওই কাজ থেকেই তার পিতার চিকিৎসা চলছিল। সে আবার মালপত্র গোছাতে শুরু করল। ঠিক তখনই লবির প্রধান প্রবেশদ্বারে আচমকা ব্যস্ততা বৃদ্ধি পেল। কয়েকজন নিরাপত্তা রক্ষী তৎক্ষণাৎ সোজা হল। উপস্থিত দর্শনার্থীরা দুই ধারে পথ ছেড়ে দিতে শুরু করল। নয়ন অনমনেই ঘাড় ঘুরিয়ে ওইদিকে চাইল। একটি সাদা রঙের বিলাসবহুল সেডান হোটেলের পোর্টিকে এসে দাঁড়াল। গাড়ির গেট খুলল। সেখান থেকে নামলেন ঋষিতা সেনগুপ্ত, প্রায় ৩০ বছর বয়স্কা, দর্পে পরিপূর্ণ, দারুণ দামি পোশাকে আবৃত, মুম্বাইয়ের নামকরা ফ্যাশন হাউসের প্রধান। তার সাথে আরও ২-৩ জন ব্যক্তিগত সহকারী উপস্থিত ছিল। হোটেলের কর্মচারীরাও তৎক্ষণাৎ তটস্থ হয়ে পড়ল। ঋষিতা লম্বা পায়ে ভেতরের দিকে অগ্রসর হচ্ছিল। তার কবজিতে একটি বহুমূল্য স্মার্ট ওয়াচ বাঁধা এবং হাতে ডিজাইনার পার্স। সে একটি গুরুত্বপূর্ণ কলে ব্যস্ত ছিল। হ্যাঁ স্যার, কনফারেন্স ঠিক সময় শুরু হবে, আমি লবি পেরোচ্ছি। হাঁটতে হাঁটতে সে পার্স হাত বদল করল এবং তড়িঘড়িতে একটি ফাইল গুছাতে শুরু করল। ওই হুড়োহুড়িতে তার স্মার্ট ওয়াচটি ফিতে খুলে টাইলসে খসে পড়ল। ঘড়িটি বেশ কিছুটা গড়িয়ে দূরে চলে গেল, তবে ঋষিতার ওই দিকে একবারের জন্য বিন্দুমাত্র নজরই পড়ল না। সে বেগে সামনে বাড়ল। এই দৃশ্য নয়ন খেয়াল করেছিল। সে তৎক্ষণাৎ ট্রলি রেখে নিচু হয়ে ঘড়িটি তুলে নিল। ঘড়িটি ভীষণ মূল্যবান ছিল। সে ১ সেকেন্ডের জন্য ওটা খুঁটিয়ে দেখেনি। সে দেরি না করে ঋষিতার দিকে ছুটল। ম্যাম শুনুন। তবে হোটেলের কোলাহলে তার ডাক হারিয়ে গেল। ঋষিতা এগোতেই থাকল। ম্যাম, আপনার ঘড়ি পড়ে গিয়েছিল। এবার ঋষিতা পেছনে ঘুরে তাকাল। তার চোখ সরাসরি নয়নের হাতে থাকা নিজের ঘড়ির উপর নিবদ্ধ হল। ১ সেকেন্ডের জন্য তার চেহারায় বিস্ময় এলো, তবে পর মুহূর্তেই তার মুখ রুক্ষ হয়ে উঠল। আশপাশে দাঁড়ানো কয়েকজন লোকও ওই দিকে নজর দিতে লাগল। ঋষিতা ক্ষিপ্ত হয়ে বলল, এই ওয়াচ তোমার হাতে কিভাবে এলো? নয়ন সামান্য ঘাবড়ে গেল, তবে সে অবিলম্বে বলল, ম্যাম, আপনার ঘড়ি পড়ে গিয়েছিল, আমি আপনাকে দিতেই আসছিলাম। তবে ঋষিতার চোখে অবিশ্বাস স্পষ্ট ফুটে উঠেছিল। সে ছো মেরে নয়নের হাত থেকে ওয়াচ কেড়ে নিল। সত্যি করে জানাও, তুমি চুরি করার ধান্দায় ছিলে না তো? এতে আশপাশের দর্শনার্থীদের চোখ আচমকা নয়নের ওপর আবদ্ধ হল। কেউ ফিসফিসিয়ে জানাল, আজকাল এভাবেই হাত সাফাই হয়। নয়ন মনে চোট পেয়েছিল, তবে রাগেনি। সে ভীষণ নম্র স্বরে জানাল, ম্যাম, আমি কেবল ঘড়িটা ফেরত দিতে দৌড়েছিলাম। ঠিক ওই মুহূর্তে পেছন দিক থেকে একটি তীক্ষ্ণ আওয়াজ ভাসল, এখানে কি সমস্যা? এই আওয়াজ ছিল হোটেলের ম্যানেজার বিকাশের। বিকাশ সেখানে পৌঁছল এবং অবস্থা দেখে কপাল কুঁচকে গেল। নয়ন, তুমি আবার কোনো ঝামেলা পাকালে নাকি? নয়ন কিছু বোঝানোর আগেই ঋষিতা জানাল, এই লোকটা আমার ঘড়ি নিয়ে সটকে পড়ছিল। এই কথা কানে যেতেই বিকাশের চেহারা ক্রোধে লাল হয়ে উঠল। সে সকলের উপস্থিতিতে তীব্র ভর্ৎসনা করল, তোমার একটুও শরম নেই? জটলা আরও খানিকটা ঘন হয়ে এলো। নয়ন তখনও স্থির দাঁড়িয়ে রইল। সে কেবল একটা কথা শোনাল, স্যার, নির্ধন হতে পারি, তবে চোর নই। তার গলায় যন্ত্রণা ছিল,
তবে আত্মমর্যাদাও সমানভাবে অটুট ছিল। অথচ ওই জটলায় সম্ভবত একজনও উপস্থিত ছিল না যে তার দৃষ্টির ভেতরের সততা বুঝতে পারছিল। আর ওই জটলার মাঝে উপস্থিত ঋষিতা সেনগুপ্ত তখনও তাকে অবিশ্বাসের নজরে জরিপ করছিল। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে আগামী কয়েক মুহূর্তে প্রকাশ পাওয়া ঘটনা কেবল নয়নের নয়, তার নিজের দৃষ্টিভঙ্গিকেও চিরদিনের তরে পাল্টে ফেলবে। যাই হোক দর্শকবৃন্দ, জটলার মাঝে নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল। বর্তমানে কিছু লোকও নয়নকে অবিশ্বাসের নজরে জরিপ করছিল। কেউ ফোন বের করে রেকর্ডিং করতে শুরু করেছিল। হোটেলের দর্শনার্থীরা যেন আচমকা একটা বিনোদন পেয়ে বসেছে। তবে ভিড়ের মাঝে কাকা নয়ন কাউকে জবাব দেবার চেষ্টা করেনি। সে কেবল স্থির দাঁড়িয়েছিল। তার দৃষ্টিতে কিছুটা বেদনা ছিল, তবে তার চেহারায় শঙ্কা ছিল না। বিকাশ রেগে বলল, আমি প্রথম থেকেই ভেবেছিলাম একদিন তুমি কোনো বিপদ ঘটাবে। তোমাদের মতো লোকদের ওপর বিশ্বাস রাখাই বৃথা। এটুকু শুনে নয়ন ধীর স্বরে শোনাল, স্যার, আমি কোনো অপরাধ করিনি। তবে বিকাশের তার যুক্তি শোনার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। সে সিকিউরিটিকে ইশারা করে নির্দেশ দিল, কন্ট্রোল রুমে কল দাও, এক্ষুনি প্রমাণিত হবে আসল ঘটনা কি। ঋষিতা ওই জায়গাতেই অপেক্ষা করছিল। তার অভিব্যক্তি তখনও রুক্ষ ছিল। তার কাছে এটি একটি তুচ্ছ ঘটনা ছিল, অথচ তার চারপাশে ভিড় করা লোকেদের কাছে এটি একটা নিছক বিনোদন হয়ে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ বাদেই একজন নিরাপত্তা কর্মী তড়িঘড়ি সেখানে পৌঁছল। তার মুঠোয় আইপ্যাড ধরা ছিল। সে বিকাশকে নিচু স্বরে জানাল, স্যার, ফুটেজে পুরো বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে। বিকাশ অবিলম্বে আইপ্যাডটি হাতে নিয়ে ফুটেজ দেখতে লাগল। তার চেহারার আভা ক্রমশ খুব ফিকে হতে শুরু করল। তার চেহারায় যে ক্ষোভ ছিল তা নিমেষেই উধাও হয়ে গেল। ঋষিতাও আগ্রহের বশে ডিসপ্লের দিকে নজর দিল। রেকর্ডিংয়ে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ওয়াচ ঋষিতার কবজি থেকে খসেছিল এবং নয়ন সেটা কুড়িয়ে কেবল ফেরত দেবার উদ্দেশ্যে ছুটেছিল। কয়েক সেকেন্ডের জন্য সেখানে নিস্তব্ধতা নামল। বিকাশের মুখে এখন প্রকাশ করার মতো ভাষা ছিল না। সে গলা ঝেড়ে আসতে বলল, সম্ভবত একটু ভুল ধারণা তৈরি হয়েছিল। তবে ততক্ষণে যা ঘটার ছিল তা ঘটে গিয়েছিল। ঋষিতার চেহারার দম্ভ ক্রমশ নরম হয়ে এলো। তার তখন প্রথমবার উপলব্ধি হল যে সে বিনা প্রমাণে একজন ব্যক্তির দিকে আঙুল তুলেছিল, এবং সেটাও সকলের উপস্থিতিতে। সে আস্তে করে নয়নের দিকে চাইল। নয়ন তখনও ওই স্থানেই স্থির ছিল। তার অভিব্যক্তি নির্বিকার ছিল, তবে তার চোখে যে অপমান ছিল তা পরিষ্কার ধরা পড়ছিল। ঋষিতা কয়েক সেকেন্ড নীরব থাকল। অতঃপর সে ধীর গলায় শোনাল, আমার মনে হয় আমি ভীষণ অন্যায় করে ফেলেছি। তবে নয়ন বিন্দুমাত্র প্রতিক্রিয়া জানাল না। সে কেবল এইটুকু জানাল, ইটস ওকে ম্যাম। তার গলায় কোনো ক্ষোভ প্রকাশ পেল না, তবে তার উচ্চারণে একটা বিরাট শীতলতা বিদ্যমান ছিল। ঋষিতা জীবনে প্রথম বুঝল যে ক্ষত কেবল বাক্যে মেটে না। সে আবার বলল, আমাকে ক্ষমা করবেন, আমার এমন বলা অনুচিত হয়েছে। নয়ন ধীর ভঙ্গিতে ঘাড় নামিয়ে নিল। ইটস ফাইন ম্যাম, সে নম্র স্বরে জানাল। তবে তার ওই সংক্ষিপ্ত উত্তরে বিন্দুমাত্র আন্তরিকতা মিশেছিল না, যেন সে কেবল দায়িত্বটুকু শেষ করল। ভিড় ক্রমশ হালকা হয়ে সরে গেল। অতিথিদের লক্ষ্য পুনরায় নিজেদের গন্তব্যের দিকে ঘুরে গেল। সামান্য সময়ের ব্যবধানেই ওই লবি পুনরায় আগের মতো হয়ে উঠল। তবে ঋষিতার অন্তরে জোরালো এক অস্বস্তি আটকে থাকল। সে কয়েক মিনিট ওই জায়গাতেই স্থির রইল। অতঃপর সে খেয়াল করল যে নয়ন নিঃশব্দে ঘুরে নিজের ট্রলি ধরে লাগেজ সরাতে শুরু করেছে, যেন কিছুই ঘটেনি। এই দৃশ্য ঋষিতার মস্তিষ্কে একটি গভীর জিজ্ঞাসা জাগাল। যে ছেলেটিকে এইমাত্র প্রকাশ্যে অপরাধী দাগানো হল, সে এতটা নির্বিকার কিভাবে থাকতে সক্ষম? সে নিচু স্বরে প্রশ্ন করল, তোমার নাম কি? নয়ন তার দিকে না তাকিয়ে জবাব দিল, নয়ন। তুমি এখানে কতদিন ধরে কাজ করছো? ঋষিতা জিজ্ঞেস করল। প্রায় 3 বছর ধরে, সে সংক্ষিপ্ত উত্তর দিল। ঋষিতা পুনরায় প্রশ্ন করল, তুমি পড়াশোনা করেছ? এবার নয়ন প্রথমবার ওর চোখে চোখ রাখল। হ্যাঁ ম্যাম, গ্র্যাজুয়েশন করেছি, সে জানাল। এটা শুনে ঋষিতা একটু অবাক হল। তাহলে তুমি এখানে মালবাহকের ডিউটি কেন করছো? সে জিজ্ঞেস করল। নয়ন কয়েক মুহূর্ত চুপ রইল। তারপর সে আস্তে করে বলল, মাঝে মাঝে পরিস্থিতি মানুষকে এমন অবস্থানে ঠেলে দেয় যেখানে সে স্বেচ্ছায় পৌঁছতে চায় না। তার এই জবাবই একটা গভীর সত্য ছিল। ঋষিতা কয়েক মুহূর্ত চুপ হয়ে গেল। তার মনে হল এই ছেলেটা যেমন সে ভেবেছিল তেমন নয়। ঠিক তখনই নয়নের ফোন পুনরায় বেজে উঠল। সে দ্রুত রিসিভ করল। হ্যাঁ বাবা, সে বলল। তবে পরক্ষণেই তার মুখের আভা বদলে গেল। লাইনের অন্য দিক থেকে আতঙ্কিত কণ্ঠস্বর আসছিল। খোকা, আমাকে ক্লিনিকে নিয়ে এসেছে। নয়নের হাত কাঁপতে লাগল। কি হয়েছে বাবা? সে তাড়াতাড়ি জিজ্ঞেস করল।
ডাক্তার বলছে অবস্থা সুবিধের নয়। এটা শুনতেই নয়নের চোখে আতঙ্ক নেমে এলো। সে সঙ্গে সঙ্গে বলল, আপনি দুশ্চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। লাইন কাটতেই তার হাত কাঁপছিল। সে তাড়াতাড়ি তার ট্রলি সরালো। ঋষিতা এসব দেখছিল। সে জিজ্ঞেস করল, সব ঠিক আছে? নয়ন আস্তে কণ্ঠে বলল, বাবা ক্লিনিকে। তার কণ্ঠে যে উৎকণ্ঠা ছিল তা স্পষ্ট শোনা যাচ্ছিল। কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিল এবং দ্রুত বাইরের দিকে হাঁটতে শুরু করল। ঋষিতা সেখানেই দাঁড়িয়ে তাকে যেতে দেখল। তার জানা ছিল না যে এই সেই ছেলে যাকে কিছুক্ষণ আগে সে অপরাধী মনে করেছিল, এবং এখন সেই ছেলে তার পুরো সংসারের জন্য একা লড়ছিল। এবং হয়তো এটাই সেই মুহূর্ত ছিল যখন তার হৃদয়ে প্রথমবার অনুশোচনার একটি ছোট্ট বীজ জন্ম নিতে শুরু করেছিল। যাই হোক দর্শকবৃন্দ, নয়ন লম্বা পায়ে হোটেলের প্রস্থানদ্বারের দিকে ছুটে যাচ্ছিল। তার চেহারায় উৎকণ্ঠা পরিষ্কার ফুটে উঠেছিল। তার পিতাই ছিল তার গোটা পৃথিবী। মায়ের স্নেহ শৈশবেই মাথার উপর থেকে সরে গিয়েছিল। তখন থেকে তার পিতাই তাকে পরম যত্নে মানুষ করে তুলেছিলেন। আজ সেই পিতা নার্সিং হোমে ছিলেন, এবং সে ওইখানে থেমে সময় অপচয় করতে পারে না। সে অবিলম্বে লবি পেরোল এবং ফুটপাথের দিকে দৌড়াল। তাকে যেভাবেই হোক দ্রুত ক্লিনিকে পৌঁছতে হবে। তার ওয়ালেটে পর্যাপ্ত অর্থ ছিল না, তবে ওই মুহূর্তে তার মস্তিষ্কে কেবল একটাই চিন্তা ঘুরছিল, বাবার কিছু হওয়া চলবে না। অপরদিকে হোটেলের লবিতে থাকা ঋষিতা তখনও ওইখানেই দাঁড়িয়েছিল। তার মনে অদ্ভুত এক অস্থিরতা ছিল। কিছুক্ষণ আগে যা দেখেছিল তা তার মনে বারবার ঘুরছিল। একটি যুবক যাকে সে কিছুক্ষণ আগে অপরাধী দাগিয়েছিল, সেই যুবকই তার অসুস্থ বাবার জন্য এত ব্যাকুল হয়ে ছুটছিল। ঋষিতা দীর্ঘশ্বাস নিল। তার মনে একটা প্রবল অপরাধ বোধ জাগছিল। সে সঙ্গে সঙ্গে তার ড্রাইভারকে ফোন করল। গাড়ি আনো, আমাদের এখনই সিটি ক্লিনিকে যেতে হবে, সে জানালো। ড্রাইভার জিজ্ঞেস করল, ম্যাম এখনই? হ্যাঁ এখনই, ঋষিতা দীর্ঘ কণ্ঠে জানালো। কয়েক মিনিটের মধ্যেই সেডান হোটেল থেকে বেরিয়ে গেল। ওদিকে নয়ন ক্লিনিকে পৌঁছে গিয়েছিল। সে তাড়াতাড়ি এমার্জেন্সি ওয়ার্ডের দিকে দৌড়াল। সেখানে তার বাবা শঙ্করবাবু বেডে শায়িত ছিলেন। চেহারায় রুগ্নতা স্পষ্ট ফুটে উঠেছিল। তার পাশে দাঁড়ানো চিকিৎসক একটি রিপোর্ট দেখছিলেন। নয়ন দ্রুত তার কাছে পৌঁছল। বাবা, সে আস্তে করে ডাকল। শঙ্করবাবু কষ্টে চোখ খুললেন। ছেলেকে সামনে পেয়ে তার মুখে ম্লান হাসি ফুটল। এসেছিস খোকা, তিনি ক্ষীণ কণ্ঠে শোনালেন। নয়ন তার হাত চেপে ধরল। আপনি চিন্তা করবেন না বাবা, সব ঠিক হয়ে যাবে, সে জানালো। তখনই চিকিৎসক কাছে এলেন। তিনি গম্ভীর কণ্ঠে শোনালেন, আপনি রোগীর ছেলে? জি ডাক্তারবাবু, নয়ন সঙ্গে সঙ্গে উত্তর দিল। চিকিৎসক জানালেন, এনার অবস্থা সুবিধের নয়, কিডনির চিকিৎসা সঙ্গে সঙ্গে শুরু করতে হবে। যদি সার্জারি তাড়াতাড়ি না হয় তাহলে ঝুঁকি বাড়তে পারে। নয়নের মুখের রং ফ্যাকাশে হল। সে আস্তে করে জিজ্ঞেস করল, ডাক্তারবাবু কতটা খরচ পড়বে? চিকিৎসক রিপোর্ট দেখতে দেখতে জানালেন, প্রায় 4 লাখ টাকা। এটা শুনতেই যেন নয়নের পায়ের তলা থেকে মাটি সরে গেল। 4 লাখ টাকা তার কাছে অনেক বড় অঙ্ক ছিল। সে কয়েক মুহূর্ত চুপ দাঁড়িয়ে রইল। তার কাছে এত অর্থ ছিল না, কিন্তু সে চিকিৎসককে শুধু এইটুকু বলল, আপনি চিকিৎসা শুরু করুন, আমি টাকার ব্যবস্থা করে নেব। চিকিৎসক গম্ভীর নজরে তার দিকে তাকালেন। তারপর আস্তে করে বললেন, তাড়াতাড়ি করতে হবে। নয়ন মাথা নাড়িয়ে দিল। সে ক্লিনিকের বাইরে এসে একটি সিটে বসে পড়ল। তার শরীর কাঁপছিল। সে ভাবছিল যে এত বড় অঙ্ক সে কোথা থেকে জোগাড় করবে। তার চোখের সামনে বাবার মুখ ভাসছিল। ওই মুহূর্তে ক্লিনিকের সামনে একটি গাড়ি এসে দাঁড়াল। গাড়ির গেট খুলল। তা থেকে নামলেন ঋষিতা সেনগুপ্ত। সে দ্রুত ভেতরে ঢুকল এবং চারপাশ দেখতে লাগল। কিছুক্ষণের মধ্যেই তার চোখ নয়নের উপর পড়ল, যে সিটে চুপ করে বসেছিল। সে ধীরে ধীরে তার কাছে এলো। নয়ন, সে ধীর কণ্ঠে ডাকল। নয়ন মাথা তুলল। সামনে ঋষিতাকে দেখে সে বেশ অবাক হল। আপনি এখানে? সে প্রশ্ন করল। ঋষিতা কয়েক সেকেন্ড চুপ রইল। তারপর সে বলল, হোটেলে আমি যা করেছি তারপর আমার শান্তি মিলছিল না, তাই আমি এখানে চলে এলাম। নয়ন কিছু বলল না। ঋষিতা আস্তে করে জিজ্ঞেস করল, তোমার বাবা কেমন আছেন? নয়ন ধীর কণ্ঠে বলল, ডাক্তার বলছেন অপারেশন করতে হবে। কতটা খরচ পড়বে? ঋষিতা প্রশ্ন করল। নয়ন চোখ নামিয়ে নিল। 4 লাখ, সে আস্তে করে বলল। কয়েক সেকেন্ডের জন্য সেখানে নিস্তব্ধতা নেমে এলো। তারপর ঋষিতা ভীষণ শান্ত কণ্ঠে বলল, অপারেশনের টাকা আমি দেব। নয়ন সঙ্গে সঙ্গে মাথা তুলল। না ম্যাম, এর প্রয়োজন নেই, সে স্পষ্ট কণ্ঠে বলল। ঋষিতা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকাল। কেন? তুমি কি তোমার বাবার চিকিৎসা করাতে চাও না? নয়ন সঙ্গে সঙ্গে বলল, করাতে চাই, তবে কারো উপর বোঝা হয়ে নয়। তার স্বরে সেই আত্মমর্যাদা ছিল যা হোটেলে দেখা গিয়েছিল।
ঋষিতা আস্তে করে বলল, এটা করুণা নয়, এটা আমার ভুল শুধরানোর প্রয়াস। নয়ন চুপ হয়ে গেল। সে ক্লিনিকের ওই কেবিনটির দিকে তাকাল, যেখানে তার বাবা শুয়েছিলেন। কয়েক মুহূর্ত পর সে ধীর কণ্ঠে বলল, যদি এটা আমার বাবার জন্য হয় তাহলে আমি না করব না। ঋষিতা হালকা হাসি দিল। কিছুক্ষণের মধ্যেই সার্জারির প্রস্তুতি শুরু হয়ে গেল। ডাক্তাররা চিকিৎসা শুরু করে দিল। ঘণ্টার অপেক্ষা দীর্ঘ মনে হচ্ছিল। নয়ন ক্লিনিকের বাইরে বসে রইল। ঋষিতাও সেখানেই ছিল। অনেকক্ষণ পর ডাক্তার বাইরে এলেন। সার্জারি সফল হয়েছে, ডাক্তার বললেন। এটা শুনতেই নয়নের চোখে স্বস্তির জল এসে গেল। সে প্রথমবার ঋষিতার দিকে তাকাল। তার চোখে অকৃত্রিম কৃতজ্ঞতা ছিল। ঋষিতা আস্তে করে বলল, এখন সব ঠিক হয়ে যাবে। তবে সেই রাতের পর তাদের জীবনে যে পরিবর্তন আসতে যাচ্ছিল তা শুধু চিকিৎসার মাঝে সীমাবদ্ধ থাকার নয়। কারণ ঋষিতার এখনও জানা ছিল না যে যে যুবকের সে সাহায্য করেছে সেই যুবকই একদিন তার পুরো হাউজের সবচেয়ে বিশ্বস্ত লোক হতে যাচ্ছে, এবং সেই দিন এমন কিছু হতে যাচ্ছে যা সেখানে উপস্থিত প্রতিটি ব্যক্তিকে ভাবতে বাধ্য করবে। যাই হোক দর্শকবৃন্দ, সময় ধীরে ধীরে এগিয়ে গেল। ক্লিনিক থেকে ছাড়া পাওয়ার পর শঙ্করবাবুর অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়ে গিয়েছিল। ওষুধ ও সঠিক যত্নে তার শরীর উন্নতি হতে লাগল। নয়ন প্রতিদিন তার সেবা করত। সে সকালে ক্লিনিকে যেত, ডাক্তারের সাথে কথা বলত এবং তারপর তার ডিউটিতে বেরিয়ে যেত। তার জীবন এখনও ততটাই কঠিন ছিল, তবে তার চোখে আগের চেয়ে বেশি আশা দেখা যেতে লাগল। একদিন ঋষিতা বাড়িতে এলো। সে শঙ্করবাবুর সাথে নম্রভাবে কথা বলল। শঙ্করবাবু তাকে আশীর্বাদ করলেন। তার চোখে কৃতজ্ঞতা স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি বললেন, মা, তুমি আমার ছেলের ভরসা হয়ে অনেক মহৎ কাজ করেছ। ঋষিতা বিনয়ের সাথে বলল, কাকু, আমি শুধু কর্তব্য পালন করেছি। তবে তার মনে কোথাও না কোথাও সেই দৃশ্য এখনও সজীব ছিল যা হোটেলে ঘটেছিল। সে জানত যে সেই দিন সে হুড়োহুড়িতে এমন একজন যুবকের অপমান করে দিয়েছিল যে বাস্তবে অনেক সৎ ছিল। কয়েকদিন পর ঋষিতা নয়নকে বলল, তুমি গ্র্যাজুয়েশন করেছ, মালবহার কাজ তোমার লক্ষ্য নয়। নয়ন শান্ত কণ্ঠে জবাব দিল, কাজ ছোট বা বড় হয় না ম্যাম, মানুষের সততা বড় হয়। ঋষিতা কয়েক মুহূর্ত চুপ রইল। তারপর সে বলল, যদি আমি তোমাকে আমার হাউসে কাজের সুযোগ দিই তাহলে? নয়ন তার দিকে তাকাল। তার চোখে বিস্ময় ছিল। আমি তোমাকে চাকরি দিতে পারি, ঋষিতা আরও বলল। তবে একটি শর্ত আছে। কি শর্ত? নয়ন জিজ্ঞেস করল। তোমাকে তোমার মেধা দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। আমি কারো উপর দয়া করি না। নয়ন না ভেবেই জবাব দিল, যদি সৎভাবে কাজ করার সুযোগ মেলে তাহলে আমি অবশ্যই করব। কয়েকদিনের মধ্যেই নয়ন ঋষিতার হাউসে কাজ শুরু করে দিল। শুরুতে সে একটি ছোট পদে ছিল, তবে সে কখনো তার দায়িত্বকে হালকাভাবে নেয়নি। সে সময়ের আগে অফিসে পৌঁছাত, প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করত। ধীরে ধীরে অফিসের মানুষগুলো তার দক্ষতা চিনতে শুরু করল। মাসগুলো কেটে গেল। নয়ন তার জেদ ও সততায় সবার বিশ্বাস জিতে নিল। তার কাজের প্রশংসা অফিসের বিভিন্ন ফ্লোরে হতে লাগল। অনেকবার কঠিন পরিস্থিতিতেও সে নিপুণতার সাথে প্রজেক্ট সামলাল। তার ভেতরে একটা সত্যিকারের প্রতিভা ছিল। ঋষিতা দূর থেকে এসব দেখতে রইল। তার মনে হতে লাগল যে এই সেই যুবক যাকে সে একদিন ভুল বুঝেছিল, এবং সেই যুবকই আজ তার হাউসের সবচেয়ে মজবুত স্তম্ভ হয়ে উঠেছে। 1 বছর পর হাউজের বার্ষিক ইভেন্ট আয়োজন হল। বড় অডিটোরিয়ামে সব স্টাফরা উপস্থিত ছিল। স্টেজে আলো চমকাচ্ছিল। প্রতি বছরের মতো এবারও সেরা স্টাফকে পুরস্কার দেওয়া হবে। সবাই আগ্রহী ছিল যে এবার এই পুরস্কার কে পাবে। ঋষিতা স্টেজে এলো। সে মাইক সামলে নিল এবং ধীর কণ্ঠে বলতে শুরু করল, আজ আমি এমন একজন স্টাফের নাম নিতে যাচ্ছি যে তার মেধা ও সততায় সবার মন জিতে নিয়েছে। অডিটোরিয়ামে নীরবতা নেমে এলো। তারপর ঋষিতা হাসতে হাসতে বলল, এই বছরের বেস্ট এমপ্লয়ি সম্মান যাচ্ছে নয়নের হাতে। পুরো হল করতালিতে মুখরিত হয়ে উঠল। নয়ন ধীরে ধীরে স্টেজের দিকে এগোল। তার চেহারায় সেই শান্ত ভাব ছিল। সে স্টেজে পৌঁছে পুরস্কার গ্রহণ করল। কয়েক মুহূর্তের জন্য তার চোখ ঋষিতার সাথে মিলল। ঋষিতার চোখে হালকা সজল ভাব ছিল। সে মাইক তুলল এবং বলল, মাঝে মাঝে ভাগ্য আমাদের এমন মানুষদের সাথে মেলায় যাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। অডিটোরিয়ামে বসা মানুষগুলো মনোযোগ দিয়ে শুনছিল। ঋষিতা আরও বলল, আমি একসময় এই ছেলেটিকে ভুল বুঝে ফেলেছিলাম, তবে আজ এই ছেলেটি আমাদের শেখাচ্ছে যে আসল মর্যাদা কি হয়। কয়েক সেকেন্ডের জন্য তার গলা ধরে হয়ে এলো। নয়ন মাইক নিল। সে ধীর কণ্ঠে বলল, মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়,
তার সততায়। অডিটোরিয়ামে বসা মানুষগুলো আবেগী হয়ে পড়ল। তারপর সে বলল, আমি ভরসা পেয়েছিলাম তাই উপরে উঠতে পেরেছি, তবে প্রতিটি সাধারণ মানুষ এই সুযোগ পায় না। তার কথাগুলো অত্যন্ত সরল ছিল, তবে হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো ছিল। ইভেন্ট শেষ হওয়ার পর নয়ন তার বাবাকে স্টেজের কাছে নিয়ে এলো। শঙ্করবাবু এখন অনেকটা সুস্থ দেখাচ্ছিলেন, তার হাঁটাও আগের চেয়ে স্বাভাবিক ছিল। চিকিৎসকের চিকিৎসায় তার শরীর শুধরে গিয়েছিল। ঋষিতা তাদের কাছে এলো। শঙ্করবাবু হেসে বললেন, মা, আজ আমার খোকা যে জায়গায় পৌঁছেছে তাতে তোমারও অবদান আছে। ঋষিতা কয়েক সেকেন্ড চুপ রইল। তার চোখে হালকা অপরাধবোধ এখনও ছিল। সে আস্তে করে বলল, কাকু, সত্যি বলতে গেলে সেই দিন হোটেলে আমি অন্যায় করেছিলাম। আমি না ভেবে একজন সৎ যুবকের ওপর সন্দেহ করে নিয়েছিলাম। শঙ্করবাবু স্নেহের সাথে বললেন, ভুল প্রতিটি মানুষের দ্বারাই হয় মা, তবে যে নিজের ভুল শুধরে নেয় সেই সত্যিকারের মানুষ। নয়ন পাশে দাঁড়িয়ে সব শুনছিল। সে ধীর কণ্ঠে বলল, ম্যাম, জীবনের সবচেয়ে দামি জিনিস হল মর্যাদা। যদি মানুষ তার আত্মমর্যাদা টিকিয়ে রাখতে পারে তাহলে সে কখনো হারে না। ঋষিতা তার দিকে তাকাল। তার মুখে তৃপ্তিও ছিল এবং হালকা অপরাধবোধও। সেই দিন তার পুরোপুরি উপলব্ধি হয়ে গিয়েছিল যে অর্থে সবকিছু কেনা যায়, তবে কোনো মানুষের সত্যিকারের চরিত্র নয়। এবং সেই দিনই সে নিজের মনে ঠিক করল যে সে তার হাউজে প্রতিটি স্টাফকে সেই মর্যাদা দেবে যার সে যোগ্য। অডিটোরিয়ামের আলো ধীরে ধীরে নিভে আসছিল। অতিথিরা একে একে বাইরে বেরোচ্ছিল। তবে সেই রাতের সবচেয়ে বড় শিক্ষা এটাই ছিল যে অভাব মানুষকে ছোট করে না, এবং আত্মমর্যাদার চেয়ে দামি কোনো গহনা নেই। দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাই পাই যে মানুষের আসল পরিচয় তার স্টেটাস, ব্যাংক বা পদে নয়, বরং তার সততা ও আত্মমর্যাদায়। মাঝে মাঝে আমরা রাগের বশে কাউকে ভুল বুঝে ফেলি, তবে সত্য সবসময় ঠিকই প্রকাশ পায়, এবং যখন কারো প্রতি অন্যায় হয়ে যায় তখন তা শুধরানোর মানসিকতাও ততটাই জরুরি। এবার একটু ভেবে দেখুন, ধরুন যদি আপনি ঋষিতার জায়গায় থাকতেন এবং আপনার দ্বারা এমন ভুল হয়ে যেত, তাহলে আপনিও কি নিজের ভুল শুধরাতে এতটা এগিয়ে আসতেন? এবং যদি আপনি নয়নের জায়গায় থাকতেন, তাহলে কি আপনি আপনার আত্মসম্মান বজায় রেখে ওই হাউজেই চাকরি করতে রাজি হতেন, নাকি সেই জায়গা থেকে চিরদিনের জন্য দূরে সরে যেতেন? আপনার চোখে এই ঘটনার সবচেয়ে বাস্তব ও শক্তিশালী চরিত্র কে, নয়ন নাকি ঋষিতা, এবং কেন? আপনার মতামত কমেন্টে জানান, কারণ আপনার দৃষ্টিভঙ্গি অন্য কোনো পাঠকের ভাবনার জগৎ বদলে দিতে পারে। যদি গল্পটি আপনার মন ছুঁয়ে থাকে তাহলে এটি শেয়ার করুন, পেজটি ফলো করুন এবং এমনই অনুপ্রেরণামূলক ও বাস্তব গল্পের জন্য পাশে থাকুন। দেখা হবে পরের ঘটনায়। ততদিন নিজের যত্ন নিন।